নমস্কার, এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল। নতুন বছর চলে এসেছে, কিন্তু বাংলাদেশ এখনো অগ্নিগর্ভ। বাংলাদেশ থেকে রোজই আমরা এখনো পাচ্ছি সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচারের নানান খবর, নানান অভিযোগ। সে খবরগুলি কতটা সত্যি সেটা জানবার জন্য আজকে আমরা বাংলাদেশের এক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের সাথে কথা বলবো, দেবীচরণ রায়, যিনি বাংলাদেশে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন। আমরা ইন্টারভিউটা বিশেষ করে নিচ্ছি এ কারণে, কারণ বহু সময় গ্রাউন্ড রিয়ালিটি আমরা জানতে পারি না, তাই আপনাদের কাছে নিয়ে আসছি গ্রাউন্ড রিয়ালিটি। এমন একটা সময় যখন সংখ্যালঘুরা বলছে তাদের উপর অত্যাচার হচ্ছে, আর বাংলাদেশ সরকার বলছে এসবই ভুয়ো খবর, প্রোপাগান্ডা মাত্র। চলুন তার কাছ থেকে খুব অল্প সময়ের মধ্যে আমরা জেনে নিই হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট, দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি। আপনি তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনে যুক্ত রয়েছেন, মাইনরিটিজ হিউম্যান রাইটস অর্গানাইজেশনে যুক্ত আছেন। এক্ষেত্রে প্রথম জিনিসটা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে যা আমরা শুনতে পাচ্ছি এখান থেকে সেটা কতটা সত্যি। আমরা দেখছি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে, তাদের দোকানপাটে, তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। এটা আপনি একদম সরেজমিনে যুক্ত রয়েছেন এই বিষয়ের সঙ্গে, কতটা সত্যি দর্শকদের বলুন। অবশ্যই যে সত্যি যে এখন যেভাবে জ্বালাপোড়া করা হচ্ছে একটা বাড়িতে, আমাদের সনাতনীদের বাড়িতে যদি জ্বালাপোড়া করা হচ্ছে, কিছু মুসলিম গোষ্ঠীটা এটাকে বানোয়াট ভাবে, এটা আমাদের মধ্যেই সাজিয়ে দেওয়ার জন্য তারা বানোয়াট ভাবে করে, যে তারা নিজেদের মধ্যেই এটা সংযোগ করে একটা দেশকে অস্থিতিশীলতার সৃষ্টি করতেছে। ভারতে সবসময় বলা হচ্ছে কোট আনকোট মৌলবাদী শক্তিরা এ ধরনের আক্রমণ করছে। এটা কি কতটা সত্যি? অর্থাৎ মৌলবাদী শক্তি শুধু আক্রমণ করছে, নাকি সাধারণ মানুষের সেখানে কি রিয়াকশন, সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কি বলছে? না, এখানে হচ্ছে কিছু কিছু সব মুসলিমে একই মন মস্তিষ্কের না। কিছু মৌলবাদীরা আছে যেভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন, যেভাবে জ্বালাও পোড়াও, যেভাবে জমি দখল, যেভাবে অগ্নিসংযোগ করতেছে। আপনি আমাদের বলুন যে সাধারণ মুসলমান যারা, তারা কেন মৌলবাদীদের আক্রমণটাকে প্রতিহত করছে না? আপনার কি মতামত একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে? অবশ্যই যে না, তারা কখনোই, যে মুসলিমরা যারা আছে তারা কিছু দৃশ্যমান যে জ্বালাপোড়াতে আছে, কিছু অদৃশ্য ভাবে তারা কার্যক্রম করতেছে। সমস্ত ব্যাপারের মধ্যে দেবীচরণ বাবু, আপনার কি মনে হয় চীন পাকিস্তানের কতটা মদত আছে? কারণ আমরা এটা শুনছি যে বাংলাদেশ রাস্তায় নাকি পাকিস্তানের সাঁজোয়া বাহিনীদের দেখা যাচ্ছে। এটা কতদূর সত্যি, এবং পাকিস্তানের কাছ থেকে, চীনের কাছ থেকে আপনারা সরেজমিনে দেখছেন, গ্রাউন্ড রিয়ালিটিটা দেখছেন, এটা কতটা সত্যি? সত্যি কি পাকিস্তানের আর্মির প্রেজেন্স ওখানে দেখা যাচ্ছে? না, প্রেজেন্ট না। যেটা ভাবে চলছে, আগে যেভাবে ভারতের সাথে যেভাবে বন্ধুত্ব সুলভ বাণিজ্যিক ভাবে চলে আসছে, 5ই আগস্টের পরে একটু ফাটল সৃষ্টি হয় ভারত বাংলাদেশে। এই 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার আসীন হওয়ার পরে পাকিস্তানের সাথে দৃশ্যমান বাণিজ্যিক থেকে শুরু করে যেভাবে যে কোনো সব দিকেই তাদের রিয়ালিটিতে অন গ্রাউন্ড আপনারা কি দেখছেন? বেশ কিছু রিপোর্ট এসছে পাকিস্তানের বাহিনীদের দেখা যাচ্ছে, পাকিস্তানের সামরিক সাহায্য পাচ্ছে। এটা আপনারা কতদূর জেনেছেন, কতদূর জানেন? জি, জেনেছি যে বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণ লিডার হিসেবে পাকিস্তানের যে সেনাবাহিনী আছে, সেই পাকিস্তানের সেনাবাহিনী সেটাকে প্রশিক্ষণ লিডার হিসেবে এখন বর্তমান দায়িত্বরত কাজ করবেন। শেখ হাসিনা ফিরে এলে কি সনাতনীদের পরিস্থিতি আরো ভালো হবে বাংলাদেশে, যদি তিনি ফিরে যান, বা তিনি যদি কোনোভাবে ফিরে যেতে পারেন, বা আওয়ামী লীগ যদি কোনোভাবে আবার সরকার আসতে পারে? 1972 সাল থেকে অব্দি পর্যন্ত যতগুলো সরকার পালাবদল হয়েছিল, কোনো সরকারের আমলেই বাংলাদেশের সনাতনীরা নিরাপদ ছিল না। সেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা বাংলাদেশে কতটা? আপনি তো হিউম্যান রাইটস এর সঙ্গে যুক্ত আছেন, অনেক কাজ করছেন। সেনা অভ্যুত্থানের পসিবিলিটি এই পরিস্থিতিতে, একটা ইনস্টেবিলিটি রয়েছে, অস্থিরতা রয়েছে, সেখানে কতটা সম্ভব সেনা অভ্যুত্থান হওয়া, মিলিটারি কু হওয়া, যেটা বাংলাদেশ এবং পাকিস্তানে বহুবার হয়েছে এর আগে? সেনা অভ্যুত্থানের হওয়ার 80% সম্ভাবনা আছে। এই কারণে যে বর্তমান যে সরকার যে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার আছেন, বাংলাদেশের আইন অনুযায়ী এই সরকারের কোনো বৈধতা নেই। তিনি আছেন গায়ের জোরে, তিনি আছেন তার অবৈধ শক্তির জোরে আছেন। অবৈধ শক্তি কিন্তু বেশি দিন তার লালিত হবে না। এরকম পরিস্থিতি সেনা অভ্যুত্থান হয়, তাহলে কি সনাতনীদের পরিস্থিতি ভালো হবে সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে? না, আমরা সনাতনীরা যেভাবে আতঙ্কিত, সেভাবে বর্তমান আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের যদি আমাদের যদি সুলভ
বন্ধুত্ব সুলভ বা রক্ষার্থে যদি কোনো কার্যক্রম গ্রহণ না করে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের সনাতনীরা টিকে থাকা খুবই দুষ্কর হয়ে যাবে। তাহলে ফিউচারটা যখন আপনি সংখ্যালঘুদের, আমি শুধু সনাতনীদের বলবো না, কারণ আমরা দেখেছি খ্রিস্টানদের বিরুদ্ধে, আমরা দেখেছি অনেকের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ এসছে, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বুদ্ধদেবের ক্ষেত্রে জৈনদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণ এসছে, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে সনাতনীরা এবং এই সংখ্যালঘুরা তাদের ফিউচারটা কি, তারা কিভাবে বাঁচতে পারে বাংলাদেশে, কি কি কেমন পরিস্থিতিতে তারা তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে? আমি এখানে মূলত বলছিলাম যে সংখ্যালঘু, আমি সনাতনী প্লাস যে সংখ্যালঘুগুলো যা আছে, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সকলেই পরিস্থিতি একই, আমরা একত্রিত হয়ে আছি বর্তমান যেভাবে নির্যাতিত। এর মতো পরিস্থিতিতে ভারতের আপনি কি মনে করছেন, ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত? বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতের কাছে একটিই চায় যে এই বাংলাদেশের আমরা সনাতনীরা, এই সংখ্যালঘুরা যেন এই মাতৃভূমিকে ছেড়ে যেন অন্যত্র যেন যেতে না হয়, এবং ভবিষ্যতে যে সংখ্যালঘু যে নির্যাতন নিপীড়নটা যেন বন্ধ হয়ে আসে, কমিয়ে যেন আসে। এতক্ষণ কথা বললাম দেবীচরণ রায়ের সাথে। জানলেন আপনারা অনেক সত্যি বিষয় বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটি সম্বন্ধে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, লাভ যা কিছু আপনাদের তরফ থেকে আমরা পাবো, তাই নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের নতুন বছরের এই নতুন প্রয়াসকে জারি রেখে। ধন্যবাদ সকলকে, আবার এ ভেরি হ্যাপি নিউ ইয়ার।